কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আগের ভিডিওতে আমরা মাইক্রোস্পোর এনজিমের গঠনবিধি আলোচনা করেছিলাম যে মাইক্রোস্পোর এনজিমের ভেতরে যে প্রক্রিয়ায় মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? মাইক্রোস্পোরোজেনেসিস। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে মাইক্রোস্পোর এনজিমের প্রাচীরের চারটি অংশ। একটা হলো এপিডার্মিস, তারপরে এন্ডোথিসিয়াম, তারপরে মিডিল লেয়ার, তারপরে ট্যাপেটাম। আর ট্যাপেটামের ভেতরের দিকে থাকে স্পোরোজেনাস টিস্যু। ওই স্পোরোজেনাস টিস্যুর গুলোর যে সেলগুলো রয়েছে সেগুলোকে মাইক্রোস্পোর মাদার সেল বলছি। মাইক্রোস্পোর মাদার সেল মিউসি বিভাজন ঘটে দিয়ে তৈরি হয় কি? মাইক্রোস্পোর। বোঝা গেল? এবার আমরা দেখাবো সেই মাইক্রোস্পোরের গঠনটা কীরকম। বোঝা গেল তো? এই যে আমরা মাইক্রোস্পোর পেলাম, তাহলে এখানে আরেকটা ব্যাপার আছে যে এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম আর এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, সাপোজ দুটো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝখানে সাপোজ এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম আর এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই দুটো মাঝখানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝখানে যে একটা খাঁজ থাকছে, এই যে খাঁজটা দুটো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝখানে যে খাঁজ থাকছে, এই খাঁজটাকে আমরা কি বলি? স্টোমিয়াম। কি বলি? স্টোমিয়াম। অনেক সময় প্রশ্ন দেয়, তাই না? মানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভেতরে যখন মাইক্রোস্পোরগুলো ম্যাচুরিটি অর্জন করে সেই সময় মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীর ফেটে যায়, মানে স্টোমিয়ামের খাস সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। তাহলে এইখান দিয়ে মাইক্রোস্পোরগুলো বেরিয়ে আসে। বুঝতে পারলে তো? তখন সেই মাইক্রোস্পোরগুলো সেই ফুলের বা ভিন্ন ফুলের বা কোনো বাহকের মাধ্যমে সেই ফুলের বা ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, অর্থাৎ পলিনেশন ঘটে বা পরাগযোগ ঘটে। বুঝতে পারলে তো? তখন মাইক্রোস্পোর গুলো যখন গর্ভমুণ্ডে পড়ে তখন গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে আকারে বেশ মোটা সোটা হয়, তাই না? তখন রেণুর যে দুটো স্তর, একটা বহিস্তর একটা অন্তঃস্তর, তখন রেণুর বহিস্তরটা বিদীর্ণ হয় এবং অন্তঃস্তরটা রেণুরন্ধ্রের মধ্য দিয়ে নির্গত হয়ে একটা নালী তৈরি করে, সেটিকে আমরা বলি পরাগ নালী। বুঝতে পারলে তো? তো আমরা একটা আলোচনা করছি তাহলে স্টোমিয়াম কাকে বলে। দুটো মাইক্রোস্পোরিয়ামের মাঝখানে যে খাঁজ থাকে সেই খাঁজটাকে আমরা কি বলি? স্টোমিয়াম। ঠিক আছে, তাহলে আমরা যদি পরাগ রেণুর গঠন বর্ণনা করি, পরাগ রেণু কি? হ্যাপ্লয়েড। যেহেতু রেণু মাতৃকোষ থেকে তৈরি হলো, রেণু মাতৃকোষ ডিপ্লয়েড, তাহলে পরাগ রেণু বা মাইক্রোস্পোর হ্যাপ্লয়েড, তাই না? এর ভেতরে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে আর এর ভেতরে সাইটোপ্লাজম থাকে, মানে গ্লাইকোজেন, তৈলবিন্দু, শ্বেতসার, এই সমস্ত উপাদানগুলো বর্তমান থাকে। ঠিক আছে, তাহলে এই গঠনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা মাইক্রোস্পোরের গঠন। তাহলে এর ভেতরে কি থাকছে? একটা নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসে নিউক্লিয় জালিকা এগুলো থাকছে। এর ভেতরে কি থাকছে? সাইটোপ্লাজম থাকছে, তাই না? তৈলবিন্দু থাকছে, গ্লাইকোজেন থাকছে। বুঝতে পারলে তো? রেণুর যে ত্বক সেটাকে আমরা কি বলি? স্পোরোডাম। কি বলি? রেণুর যে ত্বক, মাইক্রোস্পোরের যে আবরণ বা ত্বক, সেটাকে আমরা কি বলি? স্পোরোডাম। সেই স্পোরোডামের দুটো অংশ, একটা আউটার পার্ট আর একটা ইনার পার্ট। দেখো, এই যে স্পোরোডার্মের যে বাইরের দিকের স্তরটা, সেই বাইরের দিকের স্তরটাকে আমরা কি বলি? এক্সাইন। আর ভিতরের দিকে যে আবরণটা, এই ভিতরের দিকের আবরণটাকে আমরা ইনটাইন বলি, তাই না? এই ইনটাইন সাধারণত সেলুলোজ এবং পেকটিন নির্মিত, সেলুলোজ আর পেকটিন নির্মিত। আর এক্সাইনের আবার দুটো পার্ট। এক্সাইনের যে আউটার পার্ট সেটাকে আমরা বলি সেক্সাইন, আর যে ইনার পার্ট সেটাকে আমরা বলি নেক্সাইন, তাই না? তাহলে এর আবার দুটো অংশ, তাহলে একটা হলো ভেতরের অংশ আর একটা হলো বাইরের অংশ, তাই না? তাহলে এইটা হলো কি? এটা হলো নেক্সাইন আর এটা হলো কি? সেক্সাইন। বোঝা গেল? তাহলে স্পোরোডাম কাকে বলে? পরাগরেণুর যে ত্বক সেটাকে আমরা কি বলি? স্পোরোডাম। স্পোরোডামের দুটি অংশ, একটা বাইরের অংশ একটা ভেতরের অংশ। বাইরের ত্বকটাকে আমরা কি বলি? এক্সাইন। আর ভেতরের ত্বকটাকে আমরা ইনটাইন বলি। এক্সাইন তৈরি হয় কি? স্পোরোপলিলিন দিয়ে, তাই না?
কারণ একটু আগে আমরা পড়লাম স্পোরোপলিনিন রেণু বহিঃপ্রাচীর গঠনে সাহায্য করে। আর ইনটাইন তৈরি হয় কি সেলুলোজ আর পেকটিন দিয়ে। এই এক্স আয়নের আবার দুটো অংশ, একটা আউটার একটা ইনার। আউটারটাকে আমরা কি বলছি সেক্স আয়ন, আর ইনারটাকে আমরা কি বলছি নেক্সট। এবার আমরা দেখব যে আমরা কি দেখলাম, একটা মাইক্রোস্পোর মাদার সেল দিয়ে 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, তো তাই না? সেই 4টে মাইক্রোস্পোর বিভিন্ন ক্যাটাগরিতে সজ্জিত থাকতে পারে। অনেক সময় তারা লিনিয়ার শেপে সজ্জিত থাকে, অনেক সময় টি শেপটি বেশি সজ্জিত থাকে, অনেক সময় ডেকা সেট সজ্জিত থাকে, অনেক সময় টেট্রাহেড্রাইলে সজ্জিত থাকে, অনেক সময় আইসোবাইলেটারালে সজ্জিত থাকে। বিভিন্নভাবে কিন্তু একটা থেকে 4টে তৈরি হচ্ছে, তারা সজ্জিত থাকতে পারে। বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে এই গেল আমার কি পুংকেশী চক্রের গঠন বা পুংস্তবক। এবার চলে আসছি আমরা দেখো গর্ভকোষী চক্র বা স্ত্রীস্তবকে। তাহলে ওইখান থেকে দিতে পারে স্পোরোপলিনিন কাকে বলে। আরেকটা প্রশ্ন রয়েছে পোলেন কিট কি। অনেক সময় দেখা যায় যে পতঙ্গ পরাগী ফুলের পোলেন কিট, পতঙ্গ পরাগী ফুলের ওই কি বলবো যে এক্সাইনের বাইরের দিকে এক প্রকারের তৈলাক্ত চটচটে মসৃণ আবরণ থাকে, এটাকে আমরা কি বলছি পোলেন কিট। কি বলছি? পতঙ্গ পরাগী ফুলের রেণু বহিস্তরের বা এক্সাইনের বাইরের দিকে এক প্রকারের চটচটে মসৃণ তৈলাক্ত বস্তু থাকে, সেটাকে কি বলছি আমরা পোলেন কিট। এটা দিতে পারে পোলেন কিট কি, স্পোরোপলিনিন কাকে বলে। এবার চলে আসছি আমরা স্ত্রীস্তবক। তাহলে পুংস্তবক বোঝা গেল। তাহলে পুংস্তবক আর স্ত্রীস্তবক এই দুটো হলো জননস্তবক। ঠিক আছে, এবার চলে আসছি আমরা স্ত্রীস্তবক, তাই না? স্ত্রীস্তবকে স্ত্রীস্তবক, এটা হলো স্ত্রীস্তবকের 3টি অংশ। মাঝে যে দণ্ডাকৃতি অংশ এটাকে আমরা বলি গর্ভদণ্ড। গর্ভদণ্ড। ওপরের দিকে একটা টুপির মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলি গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। আর নিচের দিকে একটা ডিম্বাকৃতি অংশ থাকে, এটাকে আমরা কি বলি গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভাশয় বা ডিম্বাশয়। তার আগে একটি জিনিস আমি ড্রপ করে গেছি, আমি জানতে পারি পুংস্তবকের কাজ কি। তার পুংস্তবকের কাজ কি? পরাগরেণু উৎপন্ন করা, তাই না? আর আমরা জানি পরাগরেণু থেকে কি পরবর্তী ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয়, তাই না? সেই শুক্রাণু কী করে যৌন জননে সাহায্য করে। আলটিমেটলি কি, এটা তো মানে মেল সেক্স অর্গান, ফুলের মেল সেক্স অর্গান পুংজনন অঙ্গ। বুঝতে পারলে তো? তাহলে এটা নিশ্চয়ই যৌন জননে সাহায্য করে, পরাগরেণু তৈরি করে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। স্ত্রীস্তবকের কাজ কি? স্ত্রীস্তবকের কাজ হলো কি, স্ত্রীস্তবকের অর্থাৎ ফুল থেকে যখন ফল গঠিত হয় তখন ফুলের এই ডিম্বাশয় বা গর্ভাশয় থেকে ফল তৈরি হয়। আর এর ভেতরে কি থাকে? একটা ডিম্বাকৃতি অংশ থাকে। ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বাকৃতি অংশ থাকে সেটাকে আমরা কি বলি ডিম্বক। আর এই ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। তাহলে এটা একটা বিশেষ ফাংশন। গর্ভাশয় বা ডিম্বাশয় থেকে ফল গঠিত হয়, আর ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। তাহলে 3টি অংশ, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়। মানে পরাগরেণুটা ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ে। সেই তখন যখন পড়ে তখন ওই রেণুর যে এক্সাইন, সেই এক্সাইন নষ্ট হয়ে যায়। তখন ইনটাইনটা রেণু রন্ধ্রের মধ্য দিয়ে নির্গত হয়ে একটা টিউব তৈরি করে, সেটাকে আমরা বলি পোলেন টিউব বা পরাগনালী। সেই পরাগনালীটা কার দিক দিয়ে অগ্রসর হয়? সেই গর্ভবন্ধনের মধ্য দিয়ে একটা নালী তৈরি করে। বুঝতে পারলে তো? সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে হলো ডিম্বকের ভেতরে যে ভ্রূণস্থলী রয়েছে সেই ভ্রূণস্থলীর কাছে গিয়ে পৌঁছায়। তো প্রাথমিক অবস্থায় ওই পরাগনালীর ভেতরে দুটো নিউক্লিয়াস থাকে, একটা নালী নিউক্লিয়াস, একটা জনন নিউক্লিয়াস। পরবর্তী ক্ষেত্রে সেই জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো শুক্রাণু তৈরি করে, আর নালী নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। আর ভ্রূণস্থলীর ভেতরে 8টা নিউক্লিয়াস থাকে, দুটো মাঝখানে থাকে, 3টে ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, 3টে ডিম্বক মূলের দিকে থাকে। তো মাঝখানের দুটো নিউক্লিয়াসকে একত্রিতভাবে, অর্থাৎ মাঝখানের দুটো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, সবাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, একত্রিতভাবে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, সেটাকে আমরা বলি নিলিত নিউক্লিয়াস। আর ডিম্বক রন্ধ্রের দিকে আর ডিম্বক মূলের দিকে যে নিউক্লিয়াসগুলো থাকে সেই নিউক্লিয়াসগুলো এবার কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করে। তাদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকের কোষ 3টিকে আমরা কি বলি গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে বড় কোষটাকে বলা হয় ডিম্বাণু, আর ডিম্বাণুকে ঘিরে ছোট যে কোষ দুটো থাকে তাদেরকে আমরা কি বলি সহকারী কোষ। সুতরাং সহকারী কোষ আর ডিম্বাণুকে একত্রিতভাবে আমরা কি বলি গর্ভযন্ত্র। আর ডিম্বক মূলের দিকে যে কোষ 3টে থাকে সেই কোষ 3টেকে আমরা কি বলি প্রতিপাদক কোষ।
বোঝা গেল? তাহলে এই হলো ব্যাপারটা। তাহলে ডিম্বাশয়ের ভেতরে কি থাকে? ডিম্বক থাকে। ডিম্বকের আবার অনেক অংশ থাকে। ডিম্বক রন্ধ্র থাকে, ডিম্বক মূল থাকে, ডিম্বক ত্বক থাকে, ডিম্বক নাভি থাকে, ডিম্বক বৃন্ত থাকে, ভ্রূণস্থলী থাকে, বুঝতে পারলে তো? আর ডিম্বকের ভেতরে একটা পুষ্টিপ্রদায়ী কোষস্তর থাকে, সেটাকে আমরা কি বলি? ভ্রূণপোষক কলা বা নিউসেলাস, বুঝতে পারলে তো? ঠিক আছে। আর ওর ভেতরে একটা থলির মতো অংশ থাকে বা একটা থলির মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলছি? ভ্রূণস্থলী। তা ভ্রূণস্থলীর ভিতরে কটা নিউক্লিয়াস থাকে? 8টা। তাদের মধ্যে মাঝখানে 2টো, ডিম্বক রন্ধ্রের দিকে 3টে, ডিম্বক মূলের দিকে 3টে। মাঝখানেরটা বাদে, মাঝখানে 2টো বাদে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূলের দিকের নিউক্লিয়াসগুলো কোষ প্রাচীরটা সাইটোপ্লাজম দ্বারা আবদ্ধ হয়ে কোষ গঠন করে। ওপরের দিকের কোষ 3টিকে বলা হয় গর্ভযন্ত্র, মাঝে থাকে ডিম্বাণু, ডিম্বাণুকে ঘিরে সহকারী কোষ, আর নিচের দিকের কোষ 3টিকে বলা হয় প্রতিপাদক কোষ, বুঝতে পারলে তো? এই হলো আমার স্তৌষ্টিক কাজ। তাহলে আমার কিন্তু কি বলবো যে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ একটা আদর্শ ফুলের গঠন, এই ক্লাসটা আমরা 2টো পার্টের মধ্যে করলাম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের আজকের ক্লাস কমপ্লিট হলো। কালকের এর পরের ক্লাসে আমরা তোমার ডিম্বকের গঠন পড়াবো, আর মানে মানে স্ত্রীলিঙ্গ রেণুদের দশা, ঠিক আছে? কেন ওইখানে 4টে মেন দশা থাকে। একটা পুং রেণুদের দশা, পুংলিঙ্গদের দশা, স্ত্রী রেণুদের দশা, স্ত্রীলিঙ্গদের দশা, তাই না? অর্থাৎ মানে পরাগধানীর ভিতরে যে প্রক্রিয়ায় পরাগ রেণু তৈরি হয় তাকে আমরা কি বলি? পুং রেণুদের দশা। আর পরাগ রেণু থেকে যে প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয় তাকে আমরা কি বলি? পুংলিঙ্গদের দশা। আর ডিম্বকের ভেতরে যে প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় তাকে আমরা বলি স্ত্রী রেণুদের দশা। আর ডিম্বাণু থেকে যে প্রক্রিয়ায় ভ্রূণস্থলী, প্রতিপাদক কোষ, সহকারী কোষ এগুলো তৈরি হয়, ডিম্বকের ভেতরে যে প্রক্রিয়ায় তোমার স্ত্রী রেণু বা মেগাস্পোর তৈরি হয় তাকে আমরা কি বলি? স্ত্রী রেণুদের দশা। আর মেগাস্পোর থেকে যে প্রক্রিয়ায় ডিম্বাণু, প্রতিপাদক কোষ, সহকারী কোষ এগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি স্ত্রীলিঙ্গদের দশা। এই 4টে দশা খুব ইম্পর্টেন্ট। পুং রেণুদের দশা, পুংলিঙ্গদের দশা, স্ত্রী রেণুদের দশা, স্ত্রীলিঙ্গদের দশা। তো কালকের ক্লাসে আমরা ডিম্বকের গঠন আর পুংলিঙ্গদের দশা আর পুং রেণুদের দশা পড়ব, বুঝতে পারলে তো? আজকের ক্লাস অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।